হ্যালো, সালাম আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হলো। দিনকাল কেমন যাচ্ছে আপনার? পড়াশোনা করছেন বন্ধে নাকি ছুটি কাটাইছেন? ওয়ালাইকুম আসসালাম। ওকে। হ্যাঁ, পড়াশোনা করে নাই। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমি পড়াশোনা করি নাই। হ্যাঁ, কেন পড়াশোনা করো নাই কেন? পড়াশোনার মধ্যে না থাকলে আসলে মানে একটা ব্রেক চলে আসে। অল্প পড়বা। বেশি পড়া দরকার কি? যাই হোক, যারা যারা ফাঁকি দিছো ফাঁকি তো দিয়ে ফেলছো। এখন আর ফাঁকি দেওয়া যাবে না। তো পড়াশোনা আবার পুনরায় ব্যাক করতে হবে, ঠিক আছে? তো একটা সুন্দর মতো তোমরা রুটিন তৈরি করে নাও যে তোমাদের সামনে টার্গেটটা কিরকম হওয়া দরকার। মানে এলোমেলো পড়াশোনা আসলে কোনোদিন কখনো ভালো রেজাল্ট দিতে পারে না। এটা পড়তে গেলে মনে হবে ওইটা বাকি, ওইটা বাকি, ওইটা পড়তে গেলে মনে হবে আবার আরেকটা বাকি। তো এরকম একটা সমস্যা থাকে। তো তোমাদের উচিত হলো গিয়ে একটা রুটিন বা স্ট্রাকচার্ড ওয়েতে পড়াশোনা করা, যে আমি এটা পড়বো আজকে, এটা পড়বো কালকে। তাহলে আর কি মনে হবে না যে হ্যাঁ ওইটা পড়া হচ্ছে না, এটা পড়া হচ্ছে না। আর নোট করে পড়ার চেষ্টা করবো। আমি সবসময় নোট করেই পড়তাম। এতে করে সুবিধা হয় কি, রিভিশন দেওয়াটা অনেক ইজি হয়। নোট করা মানে এরকম না যে একদম লাল কালি, নীল কালি, সবুজ কালি, হলুদ কালি, মানে বুঝছো তো আসলে ডিজাইন না। নোট মানে হচ্ছে একটা গোছানো থাকলো এক জায়গায় সবকিছু, এটা হলো নোট। আমি দেখি যে অনেকে কি অ্যাসাইনমেন্ট লেখে কেমনে, বিশেষ করে মেয়েরা এটা করে। আমি আসলে ডিমিন করতেছি না কাউকে, বাট দেখা যায় যে এরকম লেখে ক্লাস নোট। এইখানে একটা ফুল আঁকে, এইখানে একটা ফুল আঁকে, হ্যাঁ, এখানে দুইটা দাগ দেয়। তারপর কি করে, এখানে একটা ধরো পাখি টাখি আঁকে। আর কি এরকম ইয়া করে। এইখানে একটা মার্জিন দেয়, এখানে একটা মার্জিন দেয়। অনেকের আবার মন ভরে না, এখানে দুইটা করে মার্জিন দেয়। আবার আমি দেখছি আমার ফ্রেন্ড কিছু ছিল এরকম, এই পাশেও মার্জিন দেয়, এই পাশেও মার্জিন দেয়। মানে বক্স করে ফেলে, বক্স মার্জিন। ঠিক আছে, মানে খুবই কি সুন্দর, মানে জিনিসটা অনেক সুন্দর দেখতে। বাট এটা আসলে নোট তো আমার এই জায়গায় টাইম ওয়েস্ট হয়ে যাইতেছে পড়াশোনার অর্ধেক। এটা করা যাবে না। ঠিক আছে, নোট মানে নোট, মানে তোমার সবকিছু এক জায়গায় যেন থাকে, এটাই হলো যে নোট। ঠিক আছে, ওকে। আচ্ছা। হুম। এই যে একজন মারুফ কাজী বলছে ভাই তো বুয়েট 17, তাহলে 18 কেন? হ্যাঁ, এইটাই আমি এত একটু আগে বলতেছিলাম যে ভাই আমার 1 বছর ছোট করে দিলেন। এটা ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, প্যারা নেই, চিন্তা করো না, 17ই হবে। যাক, তুমি আমার মনে রাখছো যে আমি বুয়েট 17। আহ, শান্তি লাগতেছে যে কেউ একজন আমাকে মনে রাখছে। হ্যাঁ, পরীক্ষার জন্য অবশ্যই দোয়া করি ভাইয়া। আজান দিছে, হ্যাঁ আমরা ব্রেক দিব, এখনই দিব, 10 মিনিট একটা ব্রেক দিব। সো এই জাস্ট 4 মিনিট একটু দেখি, 40-এ ব্রেক দিব। 4 মিনিট একটু তোমাদের কথাবার্তা বলি যে কি কি আমরা পড়ছি, অনেক কিছু কিন্তু পড়ে ফেলছি। তো আজকে আমাদের স্থির বিদ্যুতের ক্লাস হচ্ছে 5। তো আগের ক্লাসগুলোতে আমরা কি পড়ছি, কুলম্বের বল দেখছি। কুলম্বের বল দেখার পাশাপাশি তড়িৎ প্রাবল্য দেখছি, বলরেখার যে কনসেপ্ট গুলো ছিল সেগুলো পড়ছি। হ্যাঁ, বলরেখার কনসেপ্ট গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর প্রাবল্যের সূত্র দেখছি। আজকে মেইনলি বিভব নিয়ে কথাবার্তা বলবো। তো বিভব কি, কাকে বলে, মানে কেন দরকার, তারপরে হচ্ছে একটা পয়েন্ট থেকে বিভব কিভাবে বের করতে হয়। এবার আজকে আমরা আরেকটা সুন্দর জিনিস আলোচনা করবো, সেটা হচ্ছে গোলকের বিভব। তো আমরা গোলকের বিভব নিয়েও কথা বলবো, ঠিক আছে? তো গোলকের বিভব নিয়েও কথা বলবো, আমাদের এখানে গোলকের বিভবও থাকবে। এই যে এখানে 17 লেখা আছে। তো আজকে মূলত আলোচনা তড়িৎ বিভব নিয়ে। তো একটা জিনিস বলে এসছে, ব্রেকে যাই আমরা। তোমাদের কাছে আমার প্রশ্ন, যে ধরো একটা বস্তুকে, একটা বস্তুকে, এটা একটা হেলানো তল, হেলানো তলের এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, এই বস্তুটা কি হবে? উপর থেকে নিচে যাবে, নাকি আরো নিচ থেকে আরো উপরের দিকে যাবে, এদিকে যদি জায়গা থাকে? ধরো এই যে এখান থেকে যদি ছেড়ে দেওয়া হয়, এই বস্তুটা কি উপর থেকে নিচে পড়বে, নাকি নিচ থেকে উপরে যাবে, কি মনে হয়? সবসময় বস্তু উপর থেকে নিচের দিকে আসতে থাকবে, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। এখন এটা কেন হয়? এর কারণ হচ্ছে অভিকর্ষজ বল কাজ করে। মানে বল যেদিকে কাজ করবে চার্জ হচ্ছে সেই দিকেই যাবে, তাই না? তা আমাদের মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কাজ করে একদম নিচে, এমজি।
তো এমজি এর একটা উপাংশ এই বরাবর কাজ করে। উপাংশ জিনিসটা তোমরা ইন্টারে উঠলে শিখবা, আপাতত জেনে নাও। এটা যদি থিটা হয় তাহলে এমজি সাইন থিটা এই বরাবর, তাহলে ওজনের একটা ভাগ, একটা পার্সেন্টেজ এই বরাবর এই বলটাকে টেনে নিয়ে আসে, পুরা ওজন টানে না, ওজনের একটা পার্সেন্টেজ, এই যে এমজি সাইন থিটা। তো মনে করো ওজন যদি 100 হয় তাহলে ধরো 90%, মানে 90 নিউটন হচ্ছে এটাকে টেনে এদিকে নিয়ে আসে, কথার কথা আমি এক্সাম্পল হিসাবে বললাম। তো এই যে বল থাকলে তাহলে চার্জটা বা বস্তুটা এইদিকে যাচ্ছে। এখন আমাদের প্রাবল্যের বেলায় আমরা বলরেখা দেখছি না, তো বলরেখা মানে হলো গিয়ে এই দিক বরাবর হচ্ছে চার্জ গতিশীল হবে। একটা পজিটিভ চার্জের বলরেখার মধ্যে একটা পজিটিভ চার্জ রাখলে এই চার্জটা এখান থেকে এইদিকে গতিশীল হবে। ঠিক তেমনি কোন একটা বস্তু যখন রাখা হয় এটা উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায়। আবার একটা তরল পদার্থের কথা যদি চিন্তা করো, এই যে এখানে মনে করো কিছু পানি রাখা আছে, এই যে। তো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ এইখানে এই পাশে পানির পরিমাণ বেশি, কিন্তু এই পাশে পানির পরিমাণ কম, কিন্তু এখানে উচ্চতাটা বেশি, এখানে উচ্চতা হচ্ছে কম। হ্যাঁ, এখানে উচ্চতা বেশি, এখানে উচ্চতা কম। তাহলে বলো তো পানি এদিক থেকে এইদিকে যাবে নাকি এদিক থেকে এইদিকে যাবে, নাকি পানি এভাবেই থাকবে, কোনো পরিবর্তন হবে না? বাম থেকে ডানে যাবে পানি, মানে এটার উচ্চতা কি কমবে, এটার উচ্চতা বাড়বে এরকম কিছু, নাকি এটার উচ্চতা আরো কমবে, এটার উচ্চতা আরো বাড়বে, এরকম কিছু? তো কি হবে, নাকি পরিবর্তনই হবে না কোনো কিছু? এটা না, ওকে। আচ্ছা পরে লাগাচ্ছে, সমস্যা নেই। ওকে, তাহলে এখানে পানির উচ্চতা হচ্ছে বেশি আর এখানে পানির উচ্চতা হচ্ছে কম। তো যারা বলছো কোনো চেঞ্জ হবে না তাদেরটা হয় নাই আসলে। এখানে উচ্চতা বেশি, এখানে উচ্চতা কম, এখানে অটোমেটিক্যালি পানির উচ্চতা কমতে থাকবে এবং এখানে পানির উচ্চতা বাড়তে থাকবে যতক্ষণ না পর্যন্ত এদের লেভেলটা সমান হয়ে যায়। এরা একই লেভেলে আসা পর্যন্ত হচ্ছে পানি এদিক থেকে এদিকে আসতে থাকবে। এতে করে এই পানির উচ্চতা কমবে এবং এই পানির লেভেলটা, উচ্চতাটা হচ্ছে বাড়বে। ঠিক আছে, তাহলে বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে পানি আসবে। ওকে, এখন এই যে কয়েকটা উদাহরণ দিলাম, এবার তাপমাত্রা মনে করো এটা হলো যে একটা কাপ। মনে করো তোমার হচ্ছে চা খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, যেমন আমার গলা ভাঙছে, আমি চা খাইছি একটু আগে। তো এই যে গরম চা, এটার তাপমাত্রা অনেক বেশি, আর পরিবেশ পরিবেশ হচ্ছে অনেক ঠান্ডা। ধরো পরিবেশের তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, আর গরম চায়ের তাপমাত্রা হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস। তো গরম চা আস্তে আস্তে কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। গরম চা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, আর পরিবেশ এই জায়গায় হলো তাপটা সে ছেড়ে দেয়, তাপ যে গরম জায়গা থেকে ঠান্ডা জায়গার দিকে চলে যেতে থাকে। তো চা কি করে, গরম জায়গার যে তাপমাত্রাটা সেখান থেকে তাপ ঠান্ডা জায়গায় হচ্ছে ছাড়তে থাকে এবং আস্তে আস্তে এটা টেম্পারেচার হচ্ছে কমে যায়, মানে আমরা বলি না যে চা ঠান্ডা হয়ে গেছে, কি বলে। আচ্ছা এক সেকেন্ড, এই যে এখন ঠিক আছে না, এখন কি কোনো প্রবলেম হয়? আচ্ছা, তো যাই হোক, এর আবার বলতেছি যে আহ এমনিও গলায় ঠান্ডা লাগছে ভাই একটু, গলা এমনিও মোটা। আসলে সাউন্ড প্রবলেম না, আমার গলায় সমস্যা, সাউন্ড প্রবলেম না, আমার মানে নেক প্রবলেম বা আমার নিজের সাউন্ডের প্রবলেম, কি বলে এটা জানি, ভোকাল কর্ডের প্রবলেম। হ্যাঁ, তো দেখো এই যে গরম চা আস্তে আস্তে কি হচ্ছে, ঠান্ডা হচ্ছে। তো গরম চা ঠান্ডা হয় কেন, তাপটা হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে যায়। তা এইবার তোমাদের হচ্ছে চিন্তা করে, আমি ব্রেকে যাই, চিন্তা করে একটা জিনিস দিয়ে, একটা চার্জ, ধরো এখানে আমরা যদি মনে করো একটা কিছু একটা বাতি জ্বালাইতে চাই, একটা পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ হচ্ছে এই পাশ থেকে, যে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাবে নাকি বি বিন্দু থেকে এ বিন্দুতে যাবে, এটা চিন্তা করো।
ধরো এখানে অনেকগুলো পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ গুলো আসলে কি এ থেকে বি এর দিকে যাবে নাকি বি থেকে এ এর দিকে আসবে, এটা চিন্তা করতে থাকো। ব্যাটারির বড় সাইড মানে হচ্ছে উচ্চ বিভব, আর মাইনাস সাইড বা এই যে ছোট দাগ যে পাশটা, এটাকে বলা হয় নিম্ন বিভব। তো এইটা চিন্তা করতে থাকো সবাই, ব্রেক থেকে এসে আমরা অ্যান্সার দিব। তো আমাদের স্টার্ট হবে, কত বাজতেছে? 44, 45-এ আসবো আমরা, সরি 55-তে আসবো, 555-এ আসবো। ঠিক আছে।
এই কি অবস্থা, চলে আসলাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা শুরু করি তাহলে পড়া। হ্যাঁ, শুরু করে দিলাম। কি বলি, বুয়েটের নাকিবকে চিনেন কিনা? না ভাই, চিনি না ভাই। সাজিদুর বলতেছে নোমান একাডেমিতে এনরোল হবো। হ্যাঁ, মানা করছে কেনা? নাইন টেনের তো নাইন টেনের তো ইয়া নাই। তুমি কি আন্দাজে একটা কথা বললা? ওকে, ঠিক আছে, শুরু করি। আচ্ছা, যেটা হলো যে কোশ্চেন দিছিলাম যে কোন জায়গা থেকে চার্জ গুলো হচ্ছে যাবে, ঠিক আছে? চার্জ গুলো হচ্ছে কোন জায়গা থেকে কোন দিকে যাবে। তো এখানে এ হলো উচ্চ বিভব আর বি হলো নিম্ন বিভব। তো সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হলো আমাদের পজিটিভ চার্জ গুলা যাবে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে প্রথমটা, এ থেকে বি এর দিকে। আচ্ছা, এবার আসো এইটাকে আমরা বিভব শক্তির সাথে কিভাবে রিলেট করতে পারি। ধরো এখানে হলো যে কোনো একটা ভূমি আছে। এখন ভূমি থেকে যত উপরে বস্তু থাকে, বস্তুর বিভব শক্তি তত বেশি। মনে করো, তোমরা তো জানো যে বিভব শক্তি বের করার সূত্রটা কি আসলে এম জি এইচ, তাই না? কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে কিন্তু আমরা এই জিনিসটা পড়ছি, যে বিভব শক্তি, বস্তুর বিভব শক্তি বের করার সূত্র হচ্ছে এম জি এইচ। তো মনে করো একটা বস্তু হচ্ছে 10 মিটার উপরে ছিল, বস্তুর ভর ধরে নাও 1 কেজি। তো 1 কেজি ভরের একটা বস্তু 10 মিটার উপরে যদি থাকে, তাহলে এম এর মান হলো 1, জি এর মান হলো 9.8 এবং এইচ এর মান হলো 10। তাহলে এটা হচ্ছে 98 জুল। বিভব শক্তি হচ্ছে 98 জুল। তার মানে এই বস্তুর মধ্যে 98 জুল পরিমাণ শক্তি জমা আছে। আচ্ছা, এইবার এই বস্তুটা যদি ছেড়ে দেওয়া হয়, জাস্ট এমনি ফেলে দেওয়া হয়, তাহলে এই বস্তুটা দেখো তো অটোমেটিক কিন্তু নিচে পড়বে, উপরে যাবে না। অটোমেটিক কিন্তু উপরে যাবে না, কোন দিকে পড়বে? নিচে পড়বে। তো এই বস্তুটা যখন নিচে পড়বে, খেয়াল করো এইখানের উচ্চতা যদি ধরো 6 মিটার হয়, তাহলে এইখানে যখন আসবে এই বস্তুর মধ্যে কতটুকু বিভব শক্তি জমা হবে? এম জি এইচ। তাহলে এম হলো 1 কেজি, জি হলো 9.8 এবং এইচ হলো 6 মিটার। তাহলে হিসাব করো, 6 8 48 হাতে থাকে 4, 6 9 45 আর 4 হচ্ছে 49, তাহলে 49.8 জুল। তাহলে এখানে শক্তি পরিমাণ হচ্ছে 49.8 জুল। তাহলে দেখো, বস্তু উচ্চ শক্তির এলাকা থেকে নিম্ন শক্তির এলাকার দিকে আসছে, মানে উচ্চ বিভব শক্তির জায়গা থেকে নিম্ন বিভব শক্তির জায়গা থেকে অটোমেটিক আসে। তাহলে বস্তু উচ্চ বিভব শক্তি থেকে নিম্ন বিভব শক্তিতে যায়। তা আমরা যখন পজিটিভ চার্জের কথা চিন্তা করব, একটা পজিটিভ চার্জও কিন্তু তাই। মনে করো এটা কোন একটা চার্জের তড়িৎ ক্ষেত্র, হ্যাঁ? তো এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে চার্জটা আছে, তো ধরলাম এটা হচ্ছে সেই পজিটিভ চার্জটা। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলরেখাগুলো এইভাবে আঁকছিলাম, যে পজিটিভ চার্জের জন্য বলরেখা হচ্ছে এই যে আউটওয়ার্ডস, বাইরের দিকে, এরকম। যে এরকম, ঠিক আছে? তাহলে পজিটিভ চার্জের জন্য বলরেখা হচ্ছে এরকম বাইরের দিকে। এটা আসলে কি মিন করে? এটা মিন করে এখানে যদি আমরা একটা পজিটিভ চার্জ রাখি, সেটা আসলে এই লাইন বরাবর গতিশীল হবে। তাইলে দেখো তো, চার্জটাকে যদি আমি এই পয়েন্টে রাখি, এ বিন্দুতে রাখি, তাহলে এই চার্জটা এদিকে গেল। ধরলাম এখান থেকে এ থেকে সে বি তে আসলো, তাহলে এখান থেকে কি বলা যায় না এ বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর বিভব শক্তি থেকে বেশি? এটা কি বলা যায় যে এ বিন্দুর বিভব শক্তি বি বিন্দুর বিভব শক্তি থেকে বেশি, কারণ এ থেকে এটা বি এর দিকে গেছে। একটু আগে আমরা দেখলাম যে উচ্চ বিভবের এলাকা থেকে বা উচ্চ বিভব শক্তির জায়গা থেকে নিম্ন বিভব শক্তির দিকে অটোমেটিক যায়। সো এখানে এ আর বি, এই এ আর বি এর মধ্যে এ বেশি শক্তি সম্পন্ন, বি বেশি কম শক্তি সম্পন্ন এ এর চেয়ে, তাহলে অটোমেটিক এটা এ থেকে বি এর দিকে যাবে। খেয়াল করো, পজিটিভ চার্জ পজিটিভকে বিকর্ষণ করে কিন্তু এইভাবেই ছেলে পাঠায় দেয়। 58.8 হবে। 6 নং ও 54 বলছি, 58 হবে, ঠিক আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা আমি বুঝাইতে চাইছিলাম আর কি, আশা করি সেটা বুঝতে পারছো। মান তো হইলই। তাহলে উচ্চ বিভব শক্তির জায়গা থেকে নিম্ন বিভব শক্তির জায়গায় আসলে চার্জ গুলো যায়। আচ্ছা, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনটা উচ্চ বিভব জায়গা এবং কোনটা নিম্ন বিভব জায়গা। তাহলে একটা তীর চিহ্নের স্টার্টটা হচ্ছে উচ্চ, আর এন্ড মানে যত দূরে যাইতে থাকবো, তীর চিহ্ন বরাবর যত দূরে যাইতে থাকবো এইদিকে হচ্ছে নরমালি নিম্ন বিভব শক্তি। ওকে, এখন এটা মান কিভাবে বের করা যায়? তো আসো দেখি মান কিভাবে বের করা যায়। এখানে এগুলোই বলা হয়েছে যে চার্জের প্রবাহ কোন দিকে হবে, বলরেখা বরাবর হবে, এগুলো আমরা গতদিনও দেখছি। বিভব, এটা হলো উচ্চ বিভব শক্তি সম্পন্ন, এটা হলো নিম্ন বিভব শক্তি সম্পন্ন। এই দেখো এই যে তীর চিহ্ন, এই যে তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে এই দিকটা হলো উচ্চ বিভব আর এই দিকটা হলো নিম্ন বিভব। উচ্চ বিভব বুঝাইতে আসলে সাধারণত পজিটিভ ব্যবহার করা হয়, আর নিম্ন বিভব বুঝাইতে সাধারণত নেগেটিভ চিহ্নটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, তাহলে আসো একটা প্রশ্ন আগে আমরা উত্তর দিয়ে নিই। প্রশ্নটা পরে অ্যান্সার দাও, আমরা পোল লঞ্চ করবো এখন। দুটি পাত্রে যদি পানি থাকে, একটি নল দিয়ে যদি পানির পাত্র দুটিকে জুড়ে দেওয়া যায়, তাহলে পানির প্রবাহ কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে হবে? বলো তো এটা কি হবে? অনেকে উত্তর দিয়ে ফেলছে, আর সময় নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি দিতে হবে উত্তর। তাহলে এটার উত্তর হচ্ছে, একটু আগে আমরা পড়া মানে এটা পড়ে ফেলছি, যে পড়া শেষ আমাদের, যে উঁচু পানির উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে হচ্ছে এই পানি প্রবাহিত হবে। সবার আগে দিছে কে? ফাইজুল মাওলা, তারপর হচ্ছে ওমর আছে, তারপর তৌফিকুর রহমান আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আসো গোলকের ধারকত্ব আর বিভব। তো এটাতে যাওয়ার আগে আমরা যেমন প্রাবল্যের সূত্র পড়ছি, যে একটা চার্জ থেকে, ধরো এটা একটা চার্জ, কিউ চার্জ, কিউ চার্জ থেকে আর দূরত্বে, এটা কতদিন পড়ছি? কোন বিন্দুর প্রাবল্য, মনে আছে? কোন বিন্দুর প্রাবল্য কিভাবে বের করতে হয়? এই যে এই চার্জ থেকে আর দূরত্বে কোন একটা পয়েন্ট আছে, এই আর দূরত্বে কোন একটা পয়েন্টের প্রাবল্য বা তীব্রতা, এটা হচ্ছে যে কে কিউ বাই আর স্কয়ার, এটা ছিল সূত্র। তো এবার আসো বিভব। বিভবটা হচ্ছে একই রকম, ওই কিউ চার্জ থেকে আর দূরত্বে কোন বিন্দুর বিভব, এটা যদি আমরা বের করতে চাই, বিভবকে ভি দিয়ে লেখা হয়। বিভবের ইংলিশ হচ্ছে পটেনশিয়াল, পটেনশিয়াল, ঠিক আছে? তো এটা হচ্ছে একই রকম ফর্মুলা, বাট এখানে আর হবে, এখানে আর স্কয়ার আছে, এখানে আর আছে। এটা খেয়াল রাখবা, সূত্র দুইটার মধ্যে কিন্তু সামান্য পার্থক্য আছে। কোন একটা পয়েন্টের প্রাবল্য বললে কি হবে, ধরো এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট, এই চার্জ থেকে আর দূরত্বে, কিউ চার্জ থেকে আর দূরত্বে কোন বিন্দুর মানে এ বিন্দুর প্রাবল্য বললে এই সূত্র, আর যদি ওই বিন্দুর বিভব বলে তাহলে কিন্তু এই সূত্র। ওকে, বাইর করো দেখি। ধরো কোন একটা চার্জের মান দেওয়া আছে 10 কুলম, এই চার্জ থেকে ধরো তো 1 মিটার দূরে, বিভবের মান কত বাইর করো তো। এ বিন্দুর বিভব ভি সমান কত হবে, বাইর করো দেখি। কে, তারপর হচ্ছে উপরে চার্জ ভাগ হচ্ছে দূরত্ব। এই ক্লাসে মনোযোগ দাও, দুষ্টামি করো না, ক্লাসে মনোযোগ দাও। আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ। তাহলে সূত্র হচ্ছে কি, কে কিউ বাই আর। তাহলে কে হচ্ছে ওই যে কুলম্বের ধ্রুবক, 9 × 10⁹ তারপরে চার্জ হচ্ছে 10 কুলম, এবং আর হলো 1 মিটার। ঠিক আছে, কে এর মান কিন্তু বসাইতে হবে, কে কুলম্বের ধ্রুবক। তাহলে এখানে আসতেছে 9 × 10⁻10, আর বিভবের একক হচ্ছে ভোল্ট।
বিভবের একক কি? ভোল্ট। বা বড় হাতের লিখলে শুধু ভি দিয়ে লিখলেই হবে। বিভবের একক হচ্ছে ভোল্ট। ওকে, বিভবের একক কি? ভোল্ট। এটা কিন্তু আসে পরীক্ষায়। ওকে, ঠিক আছে, দেখতে পাচ্ছি অনেকেই সঠিক উত্তর দিছো। পোলের অ্যান্সারটা বুঝাই দেন। পোলের অ্যান্সার তো আমরা একদম শুরুতেই পড়ছি, ওখানে দেখো রেকর্ডিং আছে। এটা তো জ্ঞানমূলক। আচ্ছা, এখানে হচ্ছে যে গোলকের ধারকত্ব ও বিভব। একটা গোলকের জন্য আমরা বিভব কিভাবে বের করবো? একটা গোলক, ধরো এটা একটা চার্জ, গোলাকার চার্জ, ঠিক আছে? এই গোলাকার চার্জে যদি আমরা কিউ পরিমাণ চার্জ দেই, আগে আমরা যেটা দেখলাম এতক্ষণ সেই চার্জ গুলো ছিল ছোট ছোট, এগুলো হলো বিন্দু চার্জ, এগুলোকে বলা হয় বিন্দু চার্জ বা বিন্দু আধান। আর এটা হলো যে গোলাকার চার্জ। এই গোলাকার চার্জিত যে বস্তু, এটা ধরলাম এটা চার্জের মান হচ্ছে কিউ, এটা চার্জের মান হচ্ছে কিউ। তাইলে এই গোলকের বিভব যদি বের করতে বলে, যে গোলকের বিভব কত, যদি বলে গোলকের বিভব কত, তাহলে আমরা এই সূত্র দিয়ে করব একই জিনিস, বাট এখানে জাস্ট আর এর জায়গায় হবে এইটার যে ব্যাসার্ধ, রেডিয়াসটা, ঠিক আছে? এখানে আর মানে কি বোঝাচ্ছে? আর মানে বোঝাচ্ছে গোলকের ব্যাসার্ধ। এখানে আর হলো গোলকের ব্যাসার্ধ, আর কিউ হচ্ছে এই গোলকটাকে কতটুকু চার্জ দেওয়া হয়েছে। এখন গোলককে চার্জ দেওয়া হইলে গোলকের চার্জ গুলা কোথায় যাবে, এটা কিন্তু অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করে। যেমন এই গোলকটা কিসের তৈরি, যদি ধরো গোলকটা ধাতুর তৈরি হয়, তাহলে চার্জ গুলো সব সারফেসে থাকবে। আর মনে করো গোলকটা যদি অধাতুর হয়, তাহলে চার্জ গুলো হচ্ছে ভিতরেও থাকবে, বাইরেও থাকবে, সবখানেই থাকবে। আবার গোলকটা যদি ফাঁপা হয়, ফাঁপা হলে তার কোনো কথা নাই, ভিতরে তার বাতাসের মধ্যে তো চার্জ থাকবে না, তখন সবগুলা চার্জ সারফেসে থাকবে। তো নর্মালি তোমাদের জন্য সারফেসেই থাকবে ধরে নিবা, কারণ ভিতরে থাকলে কি হবে, ওটা আর একটু কমপ্লেক্স হয়ে যায়, ওইগুলো ইন্টারমিডিয়েটে শেখানো হয়। বাট তোমাদের ক্ষেত্রে ধরে নাও যে গোলকার মানে গোলাকার একটা বস্তুতে চার্জ দিলে সেইগুলা চার্জ গুলো সব সারফেসে এসে জমা হবে। এরকম দেখা যায় হচ্ছে, তোমরা দেখছো কিনা আমি জানি না, মিস্টার বিনের একটা কার্টুন ছিল, যে দেখছো যে এই যে ভ্যান্ডিগ্রাফ মেশিন, তো ওইখানে সে যখন ধরে তখন হচ্ছে সবার চুল দাঁড়ায় যাইতেছিল, কিন্তু মিস্টার বিনের চুল দাঁড়ায় নাই। তারপরে সে যখন কাগজ ধরে, কাগজ তার হাতে আটকায় যায়। তারপরে যখন পায়ে লাগায়, পায়ে কাগজ আটকায় যায়। আমার তার পুরা শরীর আর কি চার্জিত হয়ে গেছে। সেটা কোন জায়গা থেকে? এই যে গোলকের চার্জের থেকে তার শরীরের মধ্যে হচ্ছে চার্জ চলে গেছে। বুঝতে পারছো? তো এই যে গোলকের মধ্যে চার্জ গুলো আসলে সারফেসে এসে জমা থাকে। এখন যদি আমরা বলি যে গোলকের বিভব কত, অর্থাৎ গোলকের সঞ্চিত শক্তিটা কত, হ্যাঁ, সেটা আমরা বের করবো কিভাবে একটু পরে বলতেছি। বাট এটা হলো বিভব। বিভবের সাথে শক্তির মনে হইতে পারে একই, বাট সামান্য, খুবই সামান্য একটা পার্থক্য আছে বিভব আর বিভব শক্তির মধ্যে, সেটা আমরা দেখাবো একটু পর। আশা করি বিভব ব্যাপারটা বুঝতে পারছো, যে এটা হলো কুলম্বের কনস্ট্যান্ট, কিউ হলো এই যে গোলকের চার্জ, এবং আর হলো গোলকের ব্যাসার্ধ। আসো একটা অঙ্ক করো। ধরো এটা একটা গোলক, এই গোলকের মধ্যে ধরো আমরা পজিটিভ চার্জ জমা করলাম, ধরো 10 কুলম্ব চার্জ দিলাম, গোলকের ব্যাসার্ধ বললাম 5 সেন্টিমিটার। তাহলে বের করো তো এই গোলকের বিভব কত। তো গোলকের বিভব বলতে গোলকের পৃষ্ঠের বিভব মানে বুঝায়। এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে গোলকের পৃষ্ঠে বিভব একরকম, ভিতরে আর একরকম, বাইরে আর একরকম, এগুলো ইন্টারমিডিয়েটে শেখানো হয়, বাট আমি তোমাদের আজকে শিখাই দিব যে গোলকের পৃষ্ঠে বিভব একরকম,
ভিতরে একরকম বাইরে একরকম। তোমাদের বই এগুলো ডিটেলস দেখে নেই, তোমাদের বইয়ে জাস্ট বলছে গোলকের বিভব, বাট শুধু গোলকের বিভব আসলে ব্যাপারটা ঠিক না। গোলকের কোন জায়গার বিভব সেটা কিন্তু স্পেসিফিকলি বলে দিতে হবে। তো গোলকের যদি পৃষ্ঠের বিভব হয় তাহলে হচ্ছে এই সূত্রটা ব্যবহার করা যাবে। তাহলে এই যে গোলকের যে বিভব কথাটা বলা আছে এটা কোন জায়গার, এটা আসলে পৃষ্ঠের বোঝায়, ঠিক আছে। এটা আসলে শুধু পৃষ্ঠের বিভব বোঝায়। তাহলে আপাতত পৃষ্ঠের বিভবটাই বের করো, তারপর বাকিগুলো আমি পড়াই দিচ্ছি কোন জায়গায় কি হবে। তাহলে গোলকের পৃষ্ঠে বিভব এটা সমান কি, কে কিউ বাই ব্যাসার্ধ। তাহলে কে হচ্ছে 9 × 10⁹, চার্জ হচ্ছে 10 কুলম্ব এবং ব্যাসার্ধ হচ্ছে 0.05 মিটার। তাহলে কত আসে 1.8 10⁻10। অনেকে করে ফেলছো, 10⁻10 মাত্র। তোমরা মনে হয় মিটারে নাও নাই, সেন্টিমিটারেই যাচ্ছ, তাই না? আমি কি অসুখ ধরে ফেলছি? অসুখ ধরে ফেলছি নাকি? 1.8 10⁻12। বুঝছো, এগুলাই হলো এক্সপেরিয়েন্স। কারণ আমি জানি তো বলাবেন কোন কোন জায়গায় ভুল করতে পারে। আচ্ছা, তাহলে গোলকের পৃষ্ঠের বিভব হচ্ছে এটা 10⁻12 হবে, 1.8 10⁻12। আচ্ছা আসো এবারে আমরা এক্সট্রা কিছু টপিক শিখাই যেটা তোমাদের বইয়ে নাই। সেটা হচ্ছে ধরো গোলকের ভিতরে গোলকের অভ্যন্তরে বিভবটা কত হবে। আচ্ছা, গোলকের অভ্যন্তরে মানে ভিতরে যদি বিভব বের করতে বলে তাহলে আমাকে দুইটা জিনিস দেখতে হয়। একটা হলো গোলকটা আসলে কি নিরেট নাকি ফাঁপা, মানে গোলকটার ভিতরে কি আদৌ কিছু আছে কিনা। তারপরে দেখতে হয় গোলকটা যদি নিরেট হয় তাহলে সেটা কি ধাতুর তৈরি নাকি অধাতুর তৈরি। তো আমি যা সিম্পল জিনিসটা শিখাই দিই, এইখানে একটা সূত্র লিখবো যে গোলকের অভ্যন্তরে বিভব ইজ ইকুয়াল টু গোলকের পৃষ্ঠের বিভব। তার মানে হলো গোলকের ভিতরে তুমি যেই পয়েন্টই নাও না কেন, ধরো এই পয়েন্টের বিভব বের করতে হবে, তো এই পয়েন্টের বিভবটা আসলে পৃষ্ঠের বিভবেরই সমান। ধরো এই পয়েন্টের বিভব, বা মনে করো একেবারে কেন্দ্রে বিভব বের করতে হবে, তাহলে কেন্দ্রের বিভবও আসলে পৃষ্ঠের বিভবের সমান। এখানে একটা পয়েন্ট আছে, বললো এটার বিভব কত, এটার বিভবও পৃষ্ঠের বিভবের সমান। তাহলে গোলকের অভ্যন্তরে তুমি যেই পয়েন্টই নাও না কেন, সেই যে কোনো পয়েন্টের বিভব সেটা হলো গোলকের সারফেসে যে পৃষ্ঠের যে বিভব যেটা বের করলা এটা সমান। বাট এটা সবার জন্য না, এখানে একটা কন্ডিশন আছে। সে কন্ডিশনটা কি, কখন হবে এই জিনিসটা, যদি গোলকটা ফাঁপা হয় অথবা পরিবাহী নিরেট হয়। এই দুইটা কথার মানে কি, গোলাটা যদি ফাঁপা হয়, ফাঁপা মানে হচ্ছে ভিতরে কিছুই নেই, বাতাস আছে, ব্যাপারটা যদি এরকম হয় তাহলে এই শর্তটা খাটবে। অথবা যদি পরিবাহী নিরেট গোলক হয়, অর্থাৎ ভিতরে ফাঁপা না, ভিতরেও মাল মশলা আছে, বাট সেটা পরিবাহী পদার্থ দিয়ে তৈরি, যেমন লোহার গোলক। লোহা তো একটা পরিবাহী, চার্জ পরিবাহী বা বিদ্যুৎ পরিবাহী পদার্থ। লোহার গোলক যদি হয়, আর কি কি হতে পারে, তামার গোলক, মানে ভিতরেও সব তামা, ফাঁকা না। হ্যাঁ, নিরেট মানে কি, ধরো একটা বোতল, খালি বোতল, সেটা হলো যে ফাঁপা বোতল, মানে ভিতরে কিছু নাই, মানে বাতাস আছে। আর যদি মনে করো ওই বোতলটার ভিতরে পানি ভরে আমরা রাখি, তো সেটা হলো নিরেট বোতল, মানে বোতলের ভিতরটা ফাঁকা না। তো নিরেট যদি হয়, ধরো ফাঁপা হলে তো এই শর্ত খাটবেই, ফাঁপা মানে তো ভিতরে বাতাস, তাহলে এই শর্তটা অবশ্যই খাটবে। আরো একটা কেসে খাটবে, সেটা হচ্ছে যদি ফাঁপা নাও হয়, ভিতরে যদি কিছু থাকে, সেটা যদি পরিবাহী পদার্থ হয়, যেমন লোহা, তামা, এগুলো যদি দিয়ে ভরাট থাকে, তাহলেও এই শর্তটা খাটবে। তাহলে এই শর্তটা কখন খাটবে না, এই শর্তটা তখনই খাটবে না যদি ভিতরের ম্যাটেরিয়ালটা অপরিবাহী পদার্থ হয়। এখন বলতে পারবে যে ভাই যখন এই শর্ত খাটবে না তখন কি সূত্র হবে, ওই সূত্র তোমরা ইন্টারমিডিয়েটে উঠলেই জানবা, কারণ এই সূত্রটা একটু বড়, ওটা আপাতত দরকার নেই, জাস্ট এই ইনফরমেশনটা আমি মনে করি যে তোমাদের জানা থাকা দরকার। ঠিক আছে, তাহলে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দু
যে কোনো বিন্দু যদি বলা হয় তাহলে তার বিভব হবে কি পৃষ্ঠের বিভবের সমান। তো মনে করো প্রশ্ন এরকম করলাম যে 1 নাম্বার কোশ্চেন হলো গোলকের পৃষ্ঠে বিভব কত, এটার উত্তর তো করছো। এবার হচ্ছে 2 নাম্বার, তাহলে কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে বিভব কত। তাহলে কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে পয়েন্টটা কোথায় আছে, এখানে পুরাটার ব্যাসার্ধ 5 না, তাহলে কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে যে পয়েন্টটা সেটা আসলে কোথায় আছে, গোলকের ভিতরে আছে। তাহলে কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে বিভব সেটা হবে কি আসলে পৃষ্ঠের বিভবেরই সমান, অর্থাৎ এইটাও এই একই রকমই হবে। এটা বুঝছো ব্যাপারটা, যে গোলকের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে যদি থাকে, গোলকের কেন্দ্র থেকে যদি 2 সেন্টিমিটার দূরে থাকে, এই পয়েন্টটা যেহেতু গোলকের ভিতরেই আছে, তাই এই পয়েন্টের বিভব গোলকের পৃষ্ঠে যেই বিভব ছিল সেটাই হবে। এখানে কিন্তু আবার সূত্র দিতে যাবে না, এই সূত্র দিতে যাবে না, কোনটা জানো, এই যে এটা, এটা কিন্তু দিতে যাবে না। এইটা কখন হবে, যদি গোলকের বাইরে যদি চলে যায় পয়েন্টটা। এই দেখো প্রশ্ন নাম্বার 3, তাহলে প্রশ্ন নাম্বার 3, তো এই প্রশ্নটা যদি হয় যে গোলকের কেন্দ্র থেকে ধরো 8 সেন্টিমিটার দূরে বিভব কত, তাহলে গোলকের কেন্দ্র থেকে এবার কত দূরে, 8 সেন্টিমিটার দূরে। তা 8 সেন্টিমিটার দূরে মানে কি আমি বাইরে চলে গেছি না, এই যে এই পয়েন্টের বিভব কত, তখন হচ্ছে আমরা আবার ওই সূত্র দিব যে গোলকের বাইরে যদি হয় তাহলে সেটা হচ্ছে কে কিউ বাই, এখানে কিন্তু ব্যাসার্ধ হবে না, এখানে আবার দূরত্ব হবে। বুঝছো ব্যাপারটা, তাহলে 3টা কেস তোমাদের বইয়ে শুরুতে অ্যাড্রেস করছে এই জিনিসটা, সারফেসের বিভব, বাট আমি 3টা কেস দেখাইলাম। সারফেসের বিভব হইলে যে এটা তো করবাই, এটা তো বইয়ের সূত্র দেওয়াই আছে, বাট আরো 2টা কেস, সেটা হচ্ছে গোলকের ভিতরে থাকলে কি হবে, বাইরে থাকলে কি হবে। ভিতরে থাকলে সারফেসেরটাই ইউজ করবা সূত্র, আর যদি বাইরে থাকে তাহলে এই যে এখানে আরেকটা সূত্র দেখাইছিলাম, এই যে এটা ইউজ করবা, কে কিউ বাই আর, মানে চার্জের ভিতরে থাকলে চার্জের সারফেসের বিভবই হবে, আর যদি চার্জের বাইরে থাকে পয়েন্টটা, যদি চার্জের বাইরে থাকে পয়েন্টটা, তাহলে হচ্ছে যে কে কিউ বাই আর, মান বসাও 9 × 10⁹ চার্জ হচ্ছে গিয়ে কত ছিল 10 কুলম্ব, এবং আর এর মান এবার 8 সেন্টিমিটার হবে। তো খেয়াল করবা এই আর মানে কিন্তু ব্যাসার্ধ ছিল, এই আর মানে কিন্তু ব্যাসার্ধ না, এই আর মানে কেন্দ্র থেকে দূরত্ব। ওকে, আচ্ছা একটা প্রশ্ন করছে প্রমি যে স্যার কোথায় সেন্টিমিটার নিব কোথায় মিটার নিব, বুঝি না, সব জায়গায় মিটারে করবা, মিটার না নিয়ে সেন্টিমিটার করলে কি সমস্যা, আচ্ছা আমি বলি সমস্যাটা কি। যেমন এইখানে এই যে 9 × 10⁹, এটা যে বসাইছো এটার একক কি, এটার এককটা একটু দেখো। 9 × 10⁹ এটার একক কি ছিল, নিউটন, তারপরে মিটার স্কয়ার, কুলম ইনভার্স 2, তো এইখানে তো মিটার স্কয়ার ইউজ করছো, কই তখন তো বলা নাই ভাইয়া এখানে সেন্টিমিটার ইউজ করি নাই কেন, বুঝতে পারছো, তার মানে সব এসআই এককে নিয়ে গেলে ঝামেলা কম। সো সবগুলো আমরা এসআই এককে করব, মিটারে নিয়ে করব তাই। ওকে, তাহলে এটা আসতেছে 1.125 10⁻12, থ্যাংক ইউ। তাহলে 1.125 10⁻12 ভোল্ট। একটা বড় হাতের আর কারণ এটা ব্যাসার্ধ বোঝাচ্ছে, একটা ছোট হাতের আর এটা কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছে। আচ্ছা আশা করি গোলকের বিভব এখন আর কোনো সমস্যা নাই। এইবার হচ্ছে গোলকের যে চার্জ জমা করলো, এখানে একটা এনার্জি মানে শক্তি জমা হয়েছে, সেই শক্তির মানটা আমরা জানতে চাই। তো তার আগে পোল কোশ্চেনটার আগে আমরা এটা একটু জেনে নিই শক্তি। তাহলে আর ব্যাসার্ধের একটা যে গোলক আছে, আর ব্যাসার্ধের গোলকে কিউ চার্জ দিলে
সেখানে সঞ্চিত শক্তিটা কত হবে। তো আর ব্যাসার্ধের একটা গোলকে আমরা এই যে একটু চার্জ দিছিলাম, এই যে আর ব্যাসার্ধের একটা গোলকে আমরা যে চার্জ দিছিলাম সেটা কতটুকু ছিল, কিউ পরিমাণ। তাহলে এটার মধ্যে কি পরিমাণ শক্তি জমা হলো এটা আসলে কি দিয়ে বোঝায়। তো সেটা বোঝার আগে আমরা আরেকটা কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে ধারক। তো নাম শুনেই বুঝতেছো যে ধারক মানে যে ধারণ করে রাখতে পারে বা ধরে রাখতে পারে, আমরা কন্টেইনার বলি। তো এটার নাম হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর আসলে অনেক রকমের হয়। আমরা যে বাসা বাড়িতে ফ্যানের মধ্যে কিন্তু ক্যাপাসিটর আছে। তোমরা কি খেলনা গাড়ি ভাঙছো কোনোদিন? কন্টেইনারে হাসতেছো, এটা কন্টেইনার কেন কন্টেইনার বলে না? খেলনা গাড়ি যে ভাঙছো, খেলনা গাড়ির ভিতরে হলো গিয়ে এরকম ক্যাপাসিটর থাকে। ওটা দেখতে কিরকম, এই যে এরকম সিলিন্ডারের মতো, দেখছো? আমার মাথার থেকে এরকম দুইটা করে পিন বাইর হয়। হ্যাঁ, তো এটাই হলো সেই ক্যাপাসিটর। ক্যাপাসিটরের গায়ে এরকম এফ দিয়ে লেখা থাকে, ওটাকে বলা হয় ফ্যারাড। আচ্ছা, তো এই যে ধারকত্ব সি, এটা আসলে অনেক রকম শেপের হইতে পারে। তো আমরা আপাতত আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হলো গোলাকার ধারক আছে। তো সেই গোলাকার ধারকটার কনসেপ্টটাই আমরা দেখবো। তো গোলাকার ধারক, ধারক অনেক রকম হয়। আচ্ছা, এক্সট্রা জিনিস অনেক কিছু যেহেতু পড়াইছি, এটাও এক্সট্রা একটা দেখাই দিব না, আগে গোলাকার ধারকটা দেখাই। তো গোলাকার ধারকের যে ধারকত্ব, ধারকত্ব মানে কি বুঝায়, এটা ধরে রাখার যে ক্ষমতা। যেমন আমরা এই যে কিউ পরিমাণ চার্জ দিছি, এটার মধ্যে ভি ভোল্ট জমা হয়েছে না? আগের বার অঙ্ক করলাম যে এই যে 10 কুলম্ব চার্জ দিছি, তাহলে এটা সারফেসে এত পরিমাণ ভোল্ট জেনারেট হয়েছে। আবার বলি যে আমরা একটা গোলকে কিউ পরিমাণ চার্জ দিছিলাম, যেটা 10 কুলম্ব ছিল। এতে করে ওই 5 সেন্টিমিটার ব্যাসার্ধের যে গোলক, সেই গোলকের মধ্যে 10 কুলম্ব চার্জ দেওয়ার কারণে এই গোলকের বিভব হইছে এত। এখন আমরা যদি এইখানে 1 ভোল্ট বিভব চাইতাম, কত, 1 ভোল্ট চাইতাম, তাহলে এখানে কতটুকু চার্জ দেওয়া লাগতো, এটাকেই বলা হয় ধারকত্ব। মানে জাস্ট 1 ভোল্ট বিভব পার্থক্য জেনারেট করার জন্য যতটুকু চার্জ দেওয়া দরকার সেটাকে বলা হয় ধারকত্ব। তাহলে ধারকত্বটা কি, সূত্র দিয়ে বলি তাহলে বুঝবা, কিউ বাই বি। মানে 1 কুলম্ব চার্জ জমা করার জন্য যতটুকু বিভব পার্থক্য দরকার, বা উল্টা ভাবে বলতে পারি আমরা, 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে যত চার্জ জমা করা দরকার। তো মনে করো একটা গোলক নিলাম, এই একটা গোলকের মধ্যে যদি 1 কুলম্ব চার্জ দেই, এতে যদি এর বিভব পার্থক্য 1 ভোল্ট হয়, তাহলে এই গোলকের যে ধারকত্ব, সেই ধারকত্ব হচ্ছে 1 ফ্যারাড। তাহলে এখানে 1 এখানে 1, তাহলে ভাগফল কি হবে 1। তাহলে 1 ভোল্ট বিভব পার্থক্য যদি আমরা তৈরি করতে চাই, তাহলে যতটুকু চার্জ দেওয়া লাগবে সেটাকেই বলতেছি ধারকত্ব। তো এই সি ফর ক্যাপাসিটর বা ক্যাপাসিটেন্স, এটা তো ধারকত্ব, ধারকত্বের ইংলিশ হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স। আর ধারকের ইংলিশ হচ্ছে ক্যাপাসিটর। তো ক্যাপাসিটেন্সের সি, আর এটা হলো চার্জের কুলম্ব মানে কিউ, ভাগ হচ্ছে ভোল্টেজ। আচ্ছা, এখন একটা সুন্দর জিনিস চলে আসবে, দেখো তো ভোল্টেজের সূত্রটা এখানে বসাও তো, কে কিউ বাই আর, তাহলে কিউ কিউ কাটা দিলে কি আসবে, আর বাই কে। তাহলে দেখো তো কোন গোলকের ধারকত্ব শুধু গোলকের ব্যাসার্ধ জানলেই হয়ে যাবে না? গোলকের ধারকত্ব হচ্ছে শুধুমাত্র গোলকের ব্যাসার্ধ জানলেই হয়ে যাবে। আর বড় হাতের কে, এটা তো হলো গিয়ে আমাদের ওই কুলম্বের ধ্রুবকটা, এটা তো মুখস্থই। তাহলে কোন গোলকের ব্যাসার্ধ জানলেই ওর ধারকত্ব সেটা আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, একজন প্রশ্ন করছে ক্যাপাসিটরের কাজ কি। ক্যাপাসিটরের কাজ হচ্ছে যে ওই যে চার্জ আমরা জমা করা,
তো চার্জ যখন আমরা জমা করব প্রয়োজনে আমরা এখান থেকে চার্জ সাপ্লাই দিতে পারবো, সহজভাবে যদি বলি এইটা। আর আরো অনেক কমপ্লেক্স কাজ আছে, যারা ট্রিপলি পড়বা তারা বুঝবা, এর আগে আসলে বোঝানো সম্ভব না। বাট এইটুকু মনে রাখা আপাতত, ক্যাপাসিটরের কাজ হচ্ছে চার্জ সাপ্লাই করা এবং চার্জ স্টোর করা, এটাই। ক্যাপাসিটরের কাজ হচ্ছে চার্জ স্টোর করা, সাপ্লাই করা। আচ্ছা ম্যাথ দিলে বুঝবা, সমস্যা নেই, অঙ্ক করতে দেই। আসো তাহলে প্রথমে প্রশ্নটা লিখে ফেলি, যেটা একটা গোলক, এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। তো 1 নম্বর প্রশ্ন, বের করো এই গোলকের ধারকত্ব কত। করে ফেলো, চটপট সূত্র দেখাই দিছি। আমরা একটু আগে সূত্র লিখছি যে গোলকের ধারকত্ব সমান, যে গোলকের ধারকত্ব সি দিয়ে লিখি, সি ক্যাপাসিটেন্স সমান সমান হচ্ছে কি, যে আর বাই কে। তাহলে উপরে হবে ব্যাসার্ধটা 5 সেন্টিমিটার, আর কে এর মান হচ্ছে 9 ইন্টু 10⁻⁹। দেখো কত আস, এই যে জোস, আরে সেরা তো, তোমরা তো করে ফেলছো। 5.5 ইন্টু 10⁻, পাওয়ারটা একটু ঠিক করে বলো, ভুল বলতেছো অনেকে। -12 হইতে পারে, 22 তো হবেই না। -6 যারা বলতেছো আরেকটু করো ক্যালকুলেশন। -12, হ্যাঁ। এই যে তোমাদের কিন্তু ক্যালকুলেশনে ভুল হচ্ছে, এটা একটু সাবধান, হ্যাঁ। তাহলে 5.56 10⁻⁻12, এটার একক কি হবে? এই যে একটু আগে বলছিলাম ধারকত্বের একক হচ্ছে কি, এই যে ফ্যারাড। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, এটা একজন বিজ্ঞানীর নাম অনুসারে আর কি রাখা হয়েছে, তাই বড় হাতের এফ, ফ্যারাড। ধারকত্বের একক কি? ফ্যারাড। এই যে 10⁻⁻12 আছে, কেউ বলতে পারবা 10⁻⁻12 উপগুণিতক কি দিয়ে লেখা হয়? দেখি কে বলতে পারবে এই জায়গায়, কে আছে সে বীর বাহাদুর। 10⁻⁻12 এর উপগুণিতকটা কি? মাইক্রো, ওই যে মিলি মাইক্রো ছিল না প্রথম অধ্যায়ে, পিকো। আরে একজন বলতেছে ফিকো, এই ফাজিল, ফিকো কি? অ্যাটলিস্ট শিখো তো বলো নাই, থ্যাংক ইউ তোমাদের শিখো না বলার কারণে। শিখো, উপগণিতক শিখো, শিখো। যাই হোক, এটা পিকো হবে। এটা তোমাদের মনে রাখতে হবে, মিলি হচ্ছে 10⁻⁻3, তারপর হচ্ছে মাইক্রো, তারপর হচ্ছে ন্যানো, তারপর হচ্ছে পিকো, তারপর হলো ফেমটো, ওয়াও আমার তো মনে আছে, তারপর হচ্ছে অটো। জোস, আই হাই, আমি তো বস হয়ে গেছি পুরো। কি মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, অটো। সেরা, নিজে নিজেরই রাজা রাজা লাগতেছে, কিং। ইয়েস। কি তোমরা, তোমাদের পড়াশোনা তোমরা মনে রাখতে পারো না, আমি মনে রাখতেছি, ভেরি স্যাড। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পিকো ফ্যারাডো বলতে পারি চাইলে। এটা হলো শয়তানি, মানে উত্তর তো হয়েই গেছে, কাজকর্ম না থাকলে আর কি এগুলো নিয়ে গুতাগুতি করতে হবে? না, শিখে রাখতে হবে, হ্যাঁ বুঝছো, এগুলো জেনে রাখতে হবে। কারণ মনে করো প্রশ্নে উদ্দীপকে যখন এই যে পাশে পিএফ দেওয়া থাকবে, তখন বুঝবা যে পি মানে কি। আই খাই, তোমার মাথাতে আকাশ ভেঙে পড়বে। পিএফ বুঝছি, এফ মানে ফ্যারাড, ভাইয়া বলছিল ধারকত্বের একক ফ্যারাড, কিন্তু পিএফ মানে কি? হ্যাঁ, এটা পি, ধরুন এরকম মনে দেয় পরীক্ষা হলো যে পরি, পিতে পরি, ফিতে ফ্লাই, পরি উড়ে যাচ্ছে, পরি ফ্লাই, মানে কত কিছু মনে আসে পরীক্ষার হলে। হ্যাঁ, ওকে, তাহলে এটা তুলে নিছো? আচ্ছা, একজন বলতেছে লেখা দেন। এটা হলো মিলি, এম দিয়ে লেখে। তারপর এটা হলো মাইক্রো, মিউ দিয়ে লেখে। এটা হলো কি ন্যানো, এন দিয়ে লেখে। তারপর এটা হলো পিকো, পি দিয়ে লেখে। ফেমটো, এফ দিয়ে লেখে। আর অটো, এ দিয়ে লেখে। ওকে, এবার হলো 2 নাম্বার প্রশ্ন।
2 নাম্বার প্রশ্ন, এইটার ধারকত্ব বের করছি, তাহলে বলো এইটার এখন বিভব কত হবে? গোলকের, এই যে গোলকের বিভব বলতে আসলে কিছু নাই, কিন্তু গোলকের পৃষ্ঠের বিভব হবে। তোমাদের পরীক্ষায় যদি আসে গোলকের বিভব, তাহলে বুঝবে আসলে কিসের বিভব? পৃষ্ঠের বিভব। তো পৃষ্ঠের বিভবটা কত? এখন এখানে তো চার্জ দেওয়া লাগবে, চার্জ ছাড়া তো বিভব বের করা যাবে না। তাহলে দেখো চার্জ ছাড়াই ধারকত্ব বের করে ফেলছি, বাট চার্জ ছাড়া বিভব বের করা যাবে না। তাহলে এটা তো আগের অঙ্কটার মতোই, এটা তোমাদের SW। এইবার দেখো আমি একটা নতুন জিনিস শিখাবো, এই জিনিসটা মেবি বইয়ে নাই, সেটা হচ্ছে সঞ্চিত শক্তি। এই যে এনার্জি জমা করা, তোমাদের বলতেছিলাম যে বিভব আর বিভব শক্তি এই দুটো কিন্তু এক জিনিস না, ঠিক আছে? মাথা ভিতরে আবার বলি, বিভব আর বিভব শক্তি কিন্তু এক জিনিস না। তো এই যে এনার্জি জমা হইলো, এখানে আমরা চার্জ স্টোর করতেছি, এটাকে এনার্জি ফর্মে কি লিখবো, মানে কতটুকু শক্তি এখানে জমা হয়েছে। তো এই সূত্রটা তোমরা ইন্টার গিয়ে পাবা, আর তোমাদের বইয়ে হালকা হালকা সবকিছু, মানে মনে করো ওই যে মনে করো ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে, ধরো তুমি রাস্তা দিয়ে যাইতেছো, যাইতে যাইতে নাকে বিরিয়ানির ঘ্রাণ লাগছে, আহ বিরিয়ানি সেই। তারপর আরেকটু যাইতেছো, নাকে ঘ্রাণ লাগছে মনে করো কাবাবের, আয় হ্যাঁ বিরিয়ানি কাবাব মিক্স হইলে কত সুখের। কিন্তু বাসায় বাসায় যাই দেখতেছো তোমার জন্য রান্না করছে হচ্ছে আলু ভর্তা, তখন তো তোমার মাথাটা খারাপ হয়ে যাবে। তোমাদের বইয়ের মধ্যে আসলে হালকা হালকা করে এরকম বিরিয়ানির ফ্লেভার কাবাবের ফ্লেভার দিয়ে রাখছে, এখন কিন্তু লিখে রাখছে হচ্ছে আলু ভর্তা। এখন মাথাটা আসলে আমারই খারাপ হয়ে যায় মাঝে মাঝে, যে ফ্লেভার দিছে তো দে, ভালো মতো দে, ওই জিনিসগুলাও একটু লিখে দে। আমি তো বলতেছি না যে বইটা খুবই খারাপ, এই বই অনেক ভালো লিখছে, অ্যাটলিস্ট মানে ফ্লেভার দেওয়ার ট্রাই করছে, বাট আরো ভালো হইতো যদি ওইগুলার এক্সপ্লেনেশনও দিয়ে দিত। যে মনে করো এরকম বলছে গোলকের শক্তি, আর গোলকের শক্তি সূত্রটাও তো দিয়ে দেওয়া দরকার, কিভাবে আসছে সেগুলোও তো জানানো দরকার। যাই হোক, একটা গোলকের মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর করে রাখা যায়, সেটা হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। এই সি হচ্ছে ধারকত্ব আর ভি হচ্ছে বিভব। ওকে, একজন বলতেছে হাফ কে এক্স স্কোয়ার, রাইট? হাফ কে এক্স স্কোয়ার কেন আসবে? এটা কি স্প্রিং? তুমি তো স্প্রিং এর জিনিস এইখানে ঢুকাই দিছো, কোন জায়গার জিনিস কোন জায়গায় ঢুকাচ্ছ? এই ব্যক্তি, সর্বনাশ করো না, স্প্রিং এর জিনিস গোলকের ভিতর ঢুকাই দিতেছো, আয় হায় খাইছে। তাহলে বলো যে সঞ্চিত শক্তিটা কত হবে, তাহলে এই সূত্র দিয়ে করো তো দেখি। তাহলে গোলকের সঞ্চিত শক্তি মনে থাকবে হাফ সি ভি স্কোয়ার, ও যে ও একটা ভালো কাজ করছে, স্প্রিং এরটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, দেখতে অনেকটা মিল আছে। হ্যাঁ ভালো কাজই করছো, হাফ কে এক্স স্কোয়ার লিখে মানে মনে রাখতে সুবিধা হবে। স্প্রিং এর সঞ্চিত শক্তি হাফ কে এক্স স্কোয়ার, আর গোলকের মানে চার্জের গোলাকার বিভবের যে মানে গোলাকার চার্জের সঞ্চিত শক্তি হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তাহলে এখানে শক্তি কতটুকু শক্তি জমা হবে? হাফ সি ভি স্কোয়ার। তাহলে সি তো অলরেডি বের করাই আছে, ভিটা বের করতে হবে আর কি, হাফ ইন্টু সি হচ্ছে 5.56 10⁻⁻12। এখানে কিন্তু আসল একক লিখবা, এসআই একক লিখবা, পিকো ফিকো লিখবা না। এখানে কিন্তু আবার পিকো ফিকো লিখো না, সব এসআই এককে করতে হবে। আমি এটা জাস্ট দেখাইছি যে পরীক্ষায় কিন্তু এই উদ্দীপকে পিকো ফেরার থাকতে পারে, তখন যাতে তুমি জিনিসগুলা মানে বুঝে করতে পারো। আচ্ছা এবার বিভবে আসো, বিভবের সূত্রটা যেন কি ছিল? কে কিউ বাই আর, তাই না? এই যে এখন এখানে মান বসাই ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা, তাহলে এখানেও বাকিটুকু এসডব্লিউ থাকলো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? ভ্যান্ডিগ্রাফ কি? এটা একটা মেশিন আর কি, যেখানে আর কি ওই ভোল্টেজ জেনারেট করা যায়। যেমন আমরা ব্যাটারি ইউজ করি না ছোট ছোট ভোল্টেজের জন্য, ব্যাটারি ধরো 1.5 ভোল্টের ব্যাটারি ইউজ করি রিমোট চালাইতে, যেমন এই যে এখানে এই রিমোটের ভিতরেও আছে, খোলা যায়। মাউসেরটা খুলি, এই যে এটা হলো 1.5 ভোল্টের ব্যাটারি,
তো এটা তো হলো তড়িৎ রাসায়নিক কোষ, তাই না? ড্রাই সেল, তোমরা হয়তো কেমিস্ট্রিতে পড়বা এই জিনিসটা, ড্রাই সেল। ঠিক আছে, তো এই ড্রাই সেল হচ্ছে একটা ফিক্সড ভোল্টেজ দেয় 1.5 ভোল্ট। তো এটা তো আমরা নতুন করে জেনারেট করতে পারি না। তো আমাদের বাসাবাড়ির যে ভোল্টেজ গুলো আসে এগুলো তো হচ্ছে ওই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ফিক্সড করা ভোল্টেজ। তো ভ্যান্ডিগ্রাফ মেশিন হচ্ছে এমন একটা মেশিন, এখানে তুমি চাইলে ভোল্টেজকে স্কেল আপ করতে পারবা, অনেক হাই ভোল্টেজ তৈরি করা সম্ভব এখানে। তো এটা ভোল্টেজ তৈরি করার একটা যন্ত্র বলতে পারো। ওইখানে চার্জও থাকে, লাগাই দিলাম আবার আগের জায়গায় আগের জিনিস। বিভব আর বিভব শক্তি এক নয় কেন? আচ্ছা ঠিক আছে বলতেছি, দাঁড়াও, এটা মনে হয় নেক্সট স্লাইডে আছে। এটার উত্তর দাও দেখি, কোন ধারকের ধারকত্ব যদি 10 মাইক্রোফ্যারাড হয়, 10 ভোল্ট বিভব দেওয়া হলে শক্তি কত হয় দেখি, বাইর করে এবার। দ্রুত দ্রুত দ্রুত, ধারকত্ব দেওয়া আছে, বিভব দেওয়া আছে, বের করতে হবে শক্তি, এনার্জি। ক্যালকুলেটর চাপবা খালি, আর কিছু করার দরকার নাই। হ্যাঁ কত আসছে? কে দিল সবার আগে? তানবিন নীল, তারপর হচ্ছে রাতুল কাজী, তারপর হচ্ছে নাদির মাহমুদ। এই তোমরা এত তাড়াতাড়ি ক্যালকুলেটর চাপলা কেমনে, নাকি আন্দাজে দিছো? ওকে, তাহলে সি হলো গিয়ে আমাদের 10 মাইক্রোফ্যারাড, এই যে সি এর মান, তারপরে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, তাহলে 10 স্কয়ার। তাহলে ক্যালকুলেটরে চাপো, তাহলে পাবা 5 × 10⁻⁻⁴। আচ্ছা, একজন ভালো একটা প্রশ্ন করছে যে সঞ্চিত শক্তি সূত্রে ব্যাখ্যা দেন। আমি খুবই খুশি হইতাম যদি ব্যাখ্যা দিলে তোমরা বুঝতা, কারণ এটার জন্য একটু ক্যালকুলাস জানতে হবে। আনফরচুনেটলি তোমরা তো যেহেতু ক্যালকুলাস জানো না, এটা ইন্টারের ফর্মুলা, এই জন্য আমি আসলে ব্যাখ্যাটা দিচ্ছি না আপাতত। তো মুখস্থ করে ফেলো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইন্টারে যদি স্থির তড়িৎ পড়াই আমার সাথে যদি দেখা হয় আমি অবশ্যই ব্যাখ্যা দিব, 100%। কেন দিব না? আর সবাই তো পাগলে পড়ে যাবে, দুইজন রাস্তা মনে করবে যে আমি ব্যাখ্যা দেওয়ার পরে দেখা যাবে যে ঘর থেকে হারিয়ে গেছে, শিখতে ব্যাখ্যা শোনার পর অমুক স্টুডেন্ট নিখোঁজ, নোমান ভাইয়ের ব্যাখ্যা শোনার পর অমুক স্টুডেন্ট বাসা থেকে পালিয়ে চিৎকার করতে করতে হলো নদীতে ঝাঁপ দিয়েছে। আমি এইসব হেডলাইনের ভাই মাফ চাই, দোয়া চাই, আমি এখনো বিয়ে শাদী করিনি, আমাকে প্লিজ মাফ করো। আচ্ছা, অনেকে ক্যালকুলাস পারো, হ্যাঁ আমি জানি, আমি ক্যালকুলাস যারা পারো তাদের জন্য ব্যাখ্যাটা দিব, ক্লাসের একদম শেষে দিবে, হ্যাঁ ঠিক আছে? এটা মস্কারি করলাম, দুষ্টামি করলাম। ওকে, এটা বলতো একটি ক্যাপাসিটরে 10⁻³ জুল তড়িৎ শক্তি প্রদান করতে এই বিভব যদি 5 হয় তাহলে ধারকত্ব কত? এটা একই অঙ্ক, আমরা এটা পোল না দিই। আচ্ছা, এটা তোমরা এসডব্লিউ হিসেবে কইরো, সমস্যা নাই, যদিও পোল লঞ্চ হইছে, আমরা দেখি, তাও করো, করুক দেখি। একটি ক্যাপাসিটরে তড়িৎ শক্তি এনার্জি দেওয়া আছে, ওই একই সূত্র, বিভব হচ্ছে এটা, জাস্ট সি বের করবা, তাহলে এনার্জি সমান সমান হাফ সি ভি স্কয়ার। এখানে দেখি ক্যালকুলাস জানা পোলা পাইনা আছে, খাইছে আবার 9 এর পোলা পাইন, তোমরা ক্যালকুলাস জেনে বসে আছো না? ব্যাপারটা অনেক জোস, আমরা অনেক অ্যাডভান্স। আমি অবশ্যই অনার্ড ফিল করি তোমাদের ক্লাস নিয়ে। অনেকে হলো গিয়ে এমন না যে এ বলে সবাই নাচতে নাচতে এখন ক্যালকুলাস শিখতে যাবা, তোমার একাডেমিক পড়াশোনা শেষ করে তুমি যা পারো করো। আমার মনে হচ্ছে এক্সট্রা অনেক কিছু শিখতেছি, আমার এই পড়াশোনারই খবর নাই, সময় নষ্ট না করে তখন এক্সট্রা কিছু শিখো, বাট একাডেমিক পড়াশোনা শেষ করো তারপরে এক্সট্রা কিছু শিখো। যারা আগে থেকেই পারে তারা অবশ্যই একাডেমিক পড়াশোনা ঠিক রেখেই এক্সট্রা টাইমে সময় নষ্ট না করে, এই যে মোবাইল গুতাগুতি না করে, টিভি না দেখে এসব জিনিস শিখছে তারা। ওকে, করে ফেলছে ফারিজা, আবিদ হোসেন এবং ফাইজুল মোল্লা মাওলা, সরি ফাইজুল মাওলা। ঠিক আছে, তাহলে সি হবে কি 2E/v²। ওকে, এটা পড়াইছি গোলাকার পৃষ্ঠদেশের বাইরে পোটেনশিয়াল কত। সূত্রটা কি ছিল? এই যে গোলকের যদি বাইরে হয়, এই যে গোলক থেকে যদি আর দূরত্বে থাকে,
কেন্দ্র থেকে, তাহলে আমরা বলছি বিভবের সূত্র হচ্ছে কে কিউ বাই আর। এটা অলরেডি তোমাদের দেখানো হয়েছে, ম্যাথও করা হয়েছে। আচ্ছা, এবার আসি ওই যে বিভব আর বিভব শক্তির সংজ্ঞাটা, কে যারা আর কি জিজ্ঞেস করছিল যে বিভব আর বিভব শক্তির মধ্যে পার্থক্য কি। তো দেখো বিভবের সংজ্ঞাটা আমরা কিভাবে দিচ্ছি, এখানে একটা পড়ে নাও বিভবের সংজ্ঞাটা কি দিচ্ছি। অসীম থেকে একক, এটা ধনাত্মক হবে, অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে বিভব। দেখো তাহলে মনে করো এটা হচ্ছে একটা চার্জ এবং এটা হচ্ছে এই চার্জের তড়িৎ ক্ষেত্র, এটা হচ্ছে এই যে এই রেঞ্জটা হচ্ছে এই চার্জের তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে ধরো অসীম আছে, ইনফিনিটি। তো এই অসীম থেকে একটা কিউ পরিমাণ চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা পয়েন্টে আনতে, ধরো এই যে এ বিন্দুতে আনতে, কোত্থেকে, অসীম থেকে, অসীম থেকে আনবো, কোথায় আনবো, এ বিন্দুতে আনবো। এই এ বিন্দুতে আনতে আমার ডাব্লিউ পরিমাণ কাজ করা লাগছে, ডাব্লিউ পরিমাণ কাজ করা লাগছে। এই সেম ঘটনাটাই আমি আবার ব্যাখ্যা দিচ্ছি। দেখো ভূমি থেকে একটা ইটকে ছাদে তুলতে আমার 20 জুল কাজ করা লাগছে। সেম শোনাচ্ছে না কথাটা? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আনতেছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আনতেছি, অসীম থেকে একটা পয়েন্টে নিচ্ছি, ভূমি থেকে একটা পয়েন্টে নিচ্ছি, দুই ক্ষেত্রেই কাজ করতেছি। আচ্ছা খেয়াল করো, এই যে ভূমি, আমরা ধরি কি ভূমির বা ভূমিতে বিভব শক্তি কত, শূন্য, তাই না? এমজিএইচ, এইচ এর মান তো এখানে নাই, এইচ এর মান 0, তাই ভূমিতে বিভব শক্তি কত, শূন্য। তাহলে এখান থেকে যখন একটা বস্তুকে তুললাম একটা জায়গায়, একটা কাজ করতে হয়েছে, এই কাজ করার জন্য আমার এই বস্তুতে এই 20 জুল পরিমাণই শক্তি জমা হয়। তাহলে 20 জুল শক্তি জমা হলো, এবং এইটাকেই বলা হয় বিভব শক্তি, এবং এই বিভব শক্তি হচ্ছে 20 জুল। এটা আশা করি কোনো কনফিউশন নাই। আবার বলি, ভূমির বিভব শক্তি হচ্ছে 0। এই 0 বিভব শক্তির জায়গা থেকে একটা বস্তুকে একটা বিল্ডিং এর ছাদে তুলতে 20 জুল কাজ করতে হয়। তার মানে যে কাজটা করা হলো এটা এই বস্তুর মধ্যে জমা আছে বিভব শক্তি আকারে। ডান। ঠিক তেমনি অসীমের বিভবকে 0 ধরে, বা অসীমের বিভব শক্তিকে 0 ধরে, অসীমটা হচ্ছে অনেকটা এই যে গ্রাউন্ডিং এর মতো, মাটির মতো, অসীমটাকে আমরা এই যে মাটির বিভব শক্তির সাথে কম্পেয়ার করতে পারি। তো মাটি থেকে একটা উচ্চতায় তুলতে যে কাজ করতে হয় এটা বস্তুতে বিভব শক্তি আকারে জমা থাকে। ঠিক তেমনি অসীম থেকে একটা কিউ চার্জকে কোন একটা পয়েন্টে আনলে যে কাজ করতে হয় সেটা এই বস্তুতে বিভব শক্তি আকারে জমা থাকে। প্রশ্নে বলছে যে বিভব তাহলে কি, বিভব হচ্ছে এই যে এটা যদি কিউ না হয়ে একক ধনাত্মক আধান হইতো, মানে 1 ইউনিট হইতো, তাহলে কিউ আধানকে আনতে কাজ করতে হয় ডাব্লিউ, একক আধানকে আনতে কাজ করতে হবে ডাব্লিউ বাই কিউ, শেষ, এটাই বিভব। তাহলে বুঝছো বিভব আর বিভব শক্তির মধ্যে পার্থক্য। বিভব হচ্ছে 1 কুলম্ব আনতে যতটুকু কাজ করতে হবে এটা হচ্ছে বিভব, আর টোটাল কাজটাকে বলা হয় বিভব শক্তি। ওকে, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তা আমরা নেক্সট দিন ওই যে ক্যালকুলাসের কথা যেটা বললো ওইটা একটু দেখাবো। ওকে, ক্যালকুলাস ওটা হচ্ছে নেক্সট দিনে লাস্টে গিয়ে দেখাবো, আজকে টাইম নেই আমার মনে হয়। নেক্সট ক্লাস আছে 45-এ, আমার ক্লাস পরে, এখানে ক্লাস আছে। আচ্ছা নিতে পারবো, ও জোস, আমার ক্লাস পরে আছে, দাঁড়াও, যে যে ক্যালকুলাস পারো বসো, তোমাদের দেখাই দিছি, আর যাদের তারা আছে তারা চলে যেতে পারো। আর এই বিভব পার্থক্যের ব্যাপারটা আমরা নেক্সট দিন দেখাবো, এখান থেকে আমরা নেক্সট দিন পড়বো না। হ্যাঁ, বিভব পার্থক্য, হ্যাঁ এগুলো নেক্সট দিন পড়বো। আসো তোমাদের ক্যালকুলাস দেখাই, কে কে ক্যালকুলাস দেখিতে চাইতেছি না। এখন যদি বলো যে ভাই ক্যালকুলাস পারি না, তো ওইটা মার দিব ক্যালকুলেটর কি ক্যামেরার ভিতরে ঢুকা। এটা সিলেবাসের মধ্যে না, 9-10 এর মধ্যে না, এই প্রমাণ তোমার জীবনে কাজে লাগবে না, মানে জীবনে না, মানে এসএসসি তে কাজে লাগবে না, ইন্টারমিডিয়েটে আছে।
তো যে যে দেখতে চাও দেখতে পারো। আচ্ছা, তো আসো, এটা হলো একটা গোলক। একটু আগে আমরা একটা সংজ্ঞা দিলাম যে কৃত কাজকে চার্জ দিয়ে ভাগ করলে বিভব পাওয়া যায়। আচ্ছা, ভালো কথা। এখন এই যে চার্জটাকে আমি যেটা আনলাম, মনে করো অলরেডি এখানে চার্জ আছে। আচ্ছা, তো এটা এখন একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করে চারপাশে। এখন আমি এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি ছোট্ট একটা চার্জ ডিকিউ ঢুকাইতে চাই, তাহলে আমাকে খুবই ছোট্ট পরিমাণ কাজ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে হবে ডিডব্লিউ পরিমাণ কাজ করতে হবে যদি ডিকিউ চার্জ ঢুকাইতে চাই। এক্ষেত্রে বিভবের যে চেঞ্জ হবে সেটা হচ্ছে ডিবি। ক্যালকুলাসে সবগুলো ছোট ছোট জিনিসকে ডি দিয়ে লেখা হয়, এটা তো আশা করি যারা ক্যালকুলাস জানো তারাই আছো। ডিকিউ চার্জ যদি অল্প একটু আনতে চাই, তাইলে সেক্ষেত্রে ডিডব্লিউ পরিমাণ কাজ করতে হবে এবং সেক্ষেত্রে বিভবের চেঞ্জ হবে সামান্য পরিমাণে ডিবি। আচ্ছা, এইবার এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই পুরা যে চার্জ, এই পুরা গোলকটাকে কিউ পরিমাণ চার্জ দেই, তাহলে তো এর মধ্যে ভি পরিমাণ ভোল্টেজ জমা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কাজ করা লাগলো কত? ধরো ডাব্লিউ দিয়ে বোঝাচ্ছি যেহেতু কাজকে বা শক্তিকে, তাহলে কাজ করা লাগবে কত? এইটা হলো কোশ্চেন। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ডি ডাব্লিউ সমান সমান, এই যে দেখো এখানে ডাব্লিউ সমান সমান কি, ভি আর কিউ এর গুণফল। তো এখানে এটাকে আমরা লিখতে পারি যে ভি ডি কিউ, এটাকে আমরা লিখতে পারি ভি ডি কিউ। এখন একটু আগে ধারকের ওইখানে দেখো, খেয়াল করে দেখো, ধারকের এখানে একটা সূত্র পড়াইছিলাম, কই গেল? এই যে আমি লিখছিলাম কই, এটা তো এখানে লেখা, এই যে সি সমান সমান কিউ বাই ভি। মানে কোন একটা জায়গায় কিউ পরিমাণ চার্জ জমা করলে সেখানে যদি ভি পরিমাণ ভোল্টেজ সৃষ্টি হয়, তাহলে ওইখানে ধারকত্ব হচ্ছে সি। এখন তাহলে বলো, আমি যদি এখানে ডি কিউ পরিমাণ চার্জ জমা করি, তাহলে কিউ সমান সমান ছিল সিভি। আমি যদি এখানে ডি কিউ পরিমাণ চার্জ জমা করি, তাহলে এখানে হবে সি ডিবি, কারণ ধারকত্ব হচ্ছে কনস্ট্যান্ট। ধারকত্ব হচ্ছে এখানে কনস্ট্যান্ট, তাহলে ডি কিউর জায়গায় আমরা লিখলাম সি ডিবি। তাহলে হলো সি ভি থাকলো আর হলো ডিবি। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডি ডাব্লিউ পাইলাম এইটা। এবার যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ডাব্লিউ আসবে ভি স্কোয়ার বাই 2 আসবে। তাহলে যে ডাব্লিউ সমান সমান হাফ সিভি স্কোয়ার। দেখছো? এই কে দেখতে চাইছিলা? এই আসো তুমি, নাকি মাইক দিব তোমারে? বলো। ইয়াসিন আরাফাত আছে? ও আমি বলছি। এই বুঝছো তুমি? তুমি তো ক্যালকুলাস পারো। এখানে কি করছি বলো তো? ইন্টিগ্রেশন করছি। এটা তো সূত্র জানা আছে, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে হচ্ছে এন প্লাস ওয়ান। সো এখানে দেখো ইন্টিগ্রেশন ভি ডিভি, তাহলে ভি এর পাওয়ার ওয়ান, তাহলে ভি ওয়ান প্লাস ওয়ান, নিচে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান, তার মানে ভি স্কোয়ার বাই টু। এই যে ভিডিবি মানে হচ্ছে এই যে ইন্টিগ্রেশন করলে ভি স্কোয়ার বাই টু। হ্যাঁ, অনেক ইজি, হ্যাঁ একেবারে সোজা। আমি জানি তোমরা কেউ আত্মহত্যা করবে না, আমি আমি করে ফেলতে পারি যে নাইনের ক্লাসে আমার ইন্টিগ্রেশন দিয়ে সূত্র বোঝানো মানে প্রমাণ করা লাগতেছে, এই জীবন রেখে কি লাভ? আহ, ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা তো আর ছোট্ট নাই, তোমাদের অনেক কিছু ইন্টারের পড়া পড়াই ফেলছি। হ্যাঁ, তোমরা তো অনেক ছোট নাই, তোমরা অনেক বড় হয়ে গেছো, কি আর করার। আচ্ছা, এবার হচ্ছে আসল কথায় ফিরে আসি মজা থেকে। সেটা হচ্ছে এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ সময় ওই যে যে সূত্রটা আমি দেখাই দিলাম, মানে কোন দুটা ফর্মুলা বেশি লাগবে, এটা হচ্ছে বেশি লাগবে। এই যে বিভবের সূত্র, মানে আজকের ক্লাসের মধ্যে যদি বলি যে প্রথম দিকে যেগুলো দেখাইছিলাম ওগুলোই বেশি লাগবে। এই যে সি সমান কিউ বাই ভি ধারকত্বের ফর্মুলাটা, এই যে ধারকত্বের এটা, এগুলো বইয়ে আছে, এটা আছে বইয়ে, এটা বইয়ে আছে। এই দুটা মাস্ট মাস্ট মাস্ট
এই বই তোমরা কিন্তু অবশ্যই পড়বা, যারা বই পড়ো না এদের ধরে মারতে হবে। এই দুইটা, তারপরে হচ্ছে বিভবের আরেকটা সূত্র, এই যে প্রাবল্যটা তো গতদিনই পড়াইছি, বিভবেরটা আজকে পড়াইছি। এই দুইটা, মোট এই 4টা সূত্র, এগুলো অবশ্যই লাগবে। আর এক্সট্রা হিসাবে কি কি পড়াইছি, এই যে এই অঙ্কটা, মানে যেখানে আমি দেখাইছি গোলকের বাইরে বিভব কিভাবে বের করতে হয়, পৃষ্ঠে কিভাবে বের করতে হয় এবং ভিতরে কিভাবে বের করতে হয়। তারপর এটা দেখাইছি যে একটা গোলকের মধ্যে যখন আমরা চার্জ দিব তাহলে গোলকটা কতটুকু এনার্জি স্টোর করে রাখতে পারে। এগুলো হলো এক্সট্রা। এবং এই এক্সট্রারও এক্সট্রা হলো যে এই ইন্টিগ্রেশনের সাহায্যে প্রমাণ। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে নেক্সট দিন কইরো। আর আশা করি আগের ক্লাসগুলো রিভিশনে রাখবা। মনে করো যদি প্রাবল্য ভুলে যাও, একটু প্রাবল্য রিভিশন দাও, আগের ক্লাসগুলো রিভিশন দাও, কারণ বলরেখার কনসেপ্ট, প্রাবল্যের কনসেপ্ট এগুলো লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমরা শেষ করি, আজকে এখানেই। বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ।